সিধে সাদা, খুব সাধারণ, খুব ছোট্ট একটি গ্রাম এই সোনামুখ গ্রাম। বোলপুরের একটি প্রত্যন্ত এলাকায় গ্রামটি অবস্থিত হয়েছে বলে আধুনিকতার তেমন চাকচিক্য এখনো স্পর্শ করেনি এই গ্রামকে। চারপাশের ধানক্ষেত আর মাঝখানে বয়ে গিয়েছে একটি মেঠো পথ, যে পথ ধরে সকাল বিকেল হেঁটে চলে নানা রকম পথচারী। এই গ্রামের লোকেদের দূরে কোথাও যাওয়ার জন্য বাহন হিসেবে ব্যবহৃত হয় ভ্যান, রিক্সা ও সাইকেল। এই গ্রামের বেশিরভাগ ঘরই মাটির তৈরি। গ্রামটির ঠিক পাশেই একটি ছোট্ট রেল স্টেশন আছে, যেটি সকলের কাছে বোলপুর রেল স্টেশন নামেই পরিচিত। শহরে যাওয়া থেকে শুরু করে আশেপাশের সমস্ত গ্রামে এই ট্রেনের মাধ্যমেই চলাচল করে সোনামুখ গ্রামের লোকজন, যদিও শহরে খুব একটা যায় না এই গ্রামের মানুষেরা। সকাল সকাল ঘরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে তর্ক করছে মালিনী। বেশ কিছুদিন ধরেই কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করেছে সে। তার এই আকস্মিক পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছে না তার মা রাধা। বছরখানেক আগে হঠাৎ করেই তার স্বামী কোথায় যেন হারিয়ে যায়। এক দুদিন সকলেই রাধার স্বামীকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপর থেকেই বৈধব্য জীবন পালন করছেন তিনি। একদিকে হঠাৎ করেই স্বামী হারানোর আঘাত, অন্যদিকে মেয়ের বদলে যাওয়া, সবকিছু মিলিয়ে যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গিয়েছেন তিনি, যা থেকে কিছুতেই তিনি বেরিয়ে আসতে পারছেন না। মালিনী, তুই কি বুঝতে পারছিস তুই যে ইদানিং বড্ড বেশি বেয়াদব হয়ে গিয়েছিস? তোর বাবা নেই, কোথায় তুই এখন আমার কষ্টের কথাটা বুঝবি, আমার পাশে পাশে থাকবি? তা না, উল্টে আমার জীবনটাকে তুই অতিষ্ঠ করে তুলেছিস। কেন রে মালিনী, কেন বল? আমি কি করব বলো মা? পাড়ায় বেরোতে পারি না কিছুতেই। যেখানেই যাই সেখানেই আমাকে শুনতে হয় যে আমি অপয়া, লগ্নভ্রষ্টা, আরো কত কি। আমাকে এগুলো কেন শুনতে হবে মা? আমি কি আমি কি ইচ্ছে করে লগ্নভ্রষ্টা হয়েছি? একটা দুর্ঘটনা ঘটলে মানুষ নানা রকম কথা বলে, সব কথা কি কানে তুললে চলে মা? হুট করেই বাবা নাই হয়ে গেল। কোথায় গেল, কি হলো, আমরা কিছুই জানতে পারলাম না। আর এটা হওয়ার জন্য মোড়ল মশাইও তার ছেলের সাথে আমার বিয়ে ভেঙে দিলেন। এবার তুমিই বলো মা, এখানে আমার দোষটা কোথায়? দোষ আমাদের কারোরই নয় রে মা, দোষ হচ্ছে আমাদের এই পোড়া কপালের। এরপর আর কোনো কথা বলে না মালিনী। চুপচাপ গোমড়া মুখে একপাশে দাঁড়িয়ে থাকে সে। মিনিট পাঁচেক চুপ থেকে আবারও কথা বলে উঠল রাধা। ও মা, মারে, তুই একটু শান্ত থাক না মা, একটু ভদ্রভাবে চলাফেরা কর, একটু বাড়ির বাইরে কম যা। তোকে নিয়ে লোকে মন্দ কথা বললে যে আমার একটুও ভালো লাগে না। রাধার এই কথারও কোনো উত্তর দেয়নি মালিনী, তাই বাধ্য হয়েই নিজেও চুপ করে যায় রাধা। মালিনীর সাথে কথা শেষ করে গ্রামের মোড়ের মুদি দোকানটায় কিছু বাজার করার জন্য আসে রাধা। দোকানের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল নগেন। নগেন হচ্ছে রাধার স্বামীর খুড়তুতো দাদা, আর দোকানের ভেতর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে রামু। রাধা দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই যেন রামুর সেই হাসি বেড়ে যায় আরো দ্বিগুণ হারে। ইদানিং রাধাকে দেখলেই গ্রামের মানুষজন একটু অন্যভাবে তাকায়, বিশেষ করে পুরুষেরা। বিষয়টা বুঝেও যেন না বোঝার ভান করে সে। কি ব্যাপার মালিনীর মা, তুমি এই সকালে এখানে? কিছু লাগবে নাকি? না, মানে আসলে দাদা, ঘরে রান্না করার মতো একটা চালের দানাও নেই, তাই কিছু চাল আর ডাল কিনতে এসেছিলাম। দেখো কাণ্ড, এর জন্যই তোমাকে আবার কষ্ট করে আসতে হয় নাকি? আমাকে একটা খবর দিলেই তো আমি সবকিছু বাড়িতে পাঠিয়ে দিতাম। নগেনের কথার কোনো উত্তর না দিয়ে রামুর সাথে কথা বলতে শুরু করলো রাধা। বলছিলাম যে রামু, আমায় 2 কিলো চাল আর 500 গ্রাম ডাল দাও তো ভাই। ঠিক আছে বৌদি,
এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়ান। দিচ্ছি মানে কি রে? আগে আমি এসেছি, আমার বাজার আগে দিবি, তারপর বাকিদের। রামু, তুমি দাদার বাজারগুলোই আগে দাও। আমি দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাই দিচ্ছি। আচ্ছা বৌদি, দাদার আর কোনো খোঁজ পেলে না, তাই না? কি আশ্চর্য! তোর কি চোখে ন্যাবা হয়েছে রে রামু? দেখছিস না রাধা বিধবা সাজে আছে? ওর স্বামী ফিরে আসলে কি এমন সাজে থাকতো? তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো নগেন দাদা? বলছিলাম যে রামু, আমার বাজারটা। এই নাও বৌদি, তোমার 2 কিলো চাল আর 500 ডাল। ধন্যবাদ ভাই, টাকাটা আমি দুদিন বাদে এসে দিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর রাধার চাল আর ডাল একটা ব্যাগে করে রাধাকে দিল রামু। এরপর দোকানের সামনে থেকে ব্যাগ হাতে করে চলে যায় রাধা। দোকানে তখনও দাঁড়িয়ে থাকে নগেন। আহারে বেচারি! হ্যাঁ হ্যাঁ, বেচারি বটে। 2 দিন বাদে এসে দিয়ে যাব করে আজ 2 মাস হতে চললো, টাকা দেওয়ার কোনো নামই নেই। বিকেল হলেই গ্রামের মেয়ে বউরা এসে হাজির হয় গ্রামের একমাত্র পুকুর ঘাটে। রাতের খাবার জল সংগ্রহ করবার জন্যই মূলত তারা এখানে আসে। আজও পুকুর ঘাটে এসে হাজির হয়েছে কল্যাণী ও মোহিনী। তারা দুজনেই রাধাদের প্রতিবেশী। জল ভর্তি কলস নিয়ে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়েই রাধা এবং মালিনীকে নিয়ে আলোচনা করছে তারা। কথা বলতে বলতেই কেমন একটা তাচ্ছিল্যের রেখা ভেসে উঠছে দুজনের মুখেই। শুনেছ কাকিমা, মালিনী কিছুদিন হলো বিয়ের জন্য একেবারে ক্ষেপে উঠেছে। সব নিয়ে মায়ের সাথে ঝগড়া করে। বলি তার করবে না? বিয়ে দেবে বলেও বিয়েটা তো আর দিল না। ওই মেয়ে কি আর ভালো থাকবে রে? কিন্তু হ্যাঁ রে মা, এসব কথা তোকে কে বলল? কি আবার বলবে? রোজ রোজ সকালবেলা মা আর মেয়ে এমন ঝগড়া বাঁধিয়ে দেয়, আমাদের বাড়ি থেকে তো সব শোনা যায়। বলিস কি রে? মা মেয়ে রোজ রোজ ঝগড়া করে? আর বলো না, রাধা কাকিমাকে নিয়ে তো বাড়িতে আর টেকা যাচ্ছে না। সকাল নেই সন্ধ্যা নেই, যখন তখন দোকানে গিয়ে হাজির হয়। এ কেমন মেয়ে মানুষ বলো দেখিনি? মেয়ে গো মেয়ে, ছে 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 ছে। কল্যাণী আর মোহিনীর কথার মাঝেই পুকুর ঘাটে এসে দাঁড়ালো মালিনী। ওই যে এলেন। তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই গো? সারাক্ষণ আমাদেরকে নিয়ে চর্চা করতে থাকো। এই, একদম বাজে কথা বলবি না রে মালিনী। তোর মায়ের সাথে যা করিস, ভুলেও আমার সাথে তেমন করতে আসবি না। তোমাদের সাথে কথা বলার কোনো রুচি নেই গো। তোমরা ওইটাই পারবে, অন্যের নামে কুটনামি করা। আর কিছু করতে পারবে তোমরা? চলো তো কাকিমা, যাই। এমনিতেও এই মেয়ে মানুষের সাথে মুখ লাগিয়ে তুমি জিততে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বেয়াদব মেয়ে ছেলে একটা। এই বলেই পুকুর ঘাট থেকে জলের কলস নিয়ে চলে গেল মোহিনী ও কল্যাণী। আর ঘাটে একা দাঁড়িয়ে রইল মালিনী। রাতের বেলা ঘন কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে। সেই কুয়াশার ভেতরে উঠানে এসে দাঁড়িয়েছে হরিশ। বেশ কিছুক্ষণ ধরেই রাধা রাধা বলে ডাকছিল সে। রাধা, রাধা, বাড়িতে আছো? রাধা, এই দেখো আমি এসেছি। হরিশ, আমি হরিশ বলছি রাধা। মিনিট 5 ধরে ডাকাডাকির পর ঘর থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়ালো রাধা। রাধার সাথে সাথেই উঠানে এসে দাঁড়িয়েছে মালিনীও। পুরো 1 বছর পর আকস্মিক বাড়ির উঠানে হরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থবির হয়ে গিয়েছে রাধা। কিন্তু হরিশকে দেখে যেন কোনোভাবেই খুশি হতে পারল না মালিনী। এ কি? তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, আমি তোর বাবা। আমাকে চিনতে কোথাও ভুল হচ্ছে না তো মালিনী? তুমি এখানে কি করে এলে? আমাকে দেখে তুই দেখি এই শীতেও দরদর করে ঘামছিস।
হরিশ আর মালিনীর কথা আর কিছুই বুঝতে পারছে না রাধা। অবাক হয়ে দুজনের কথা শুনছে সে। হ্যাঁ, এতদিন পর তুমি কোথা থেকে এলে গো? আর তোমরা এসব কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া তোমার শরীরে এসব কিসের দাগ? বলছি দাদা, তোমাকে আমি সব কথাই পরিষ্কার করে বলছি। মা, তুমি কিছুতেই ওনার কথা বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে হে একটা অতৃপ্ত আত্মা, যে আমার বাবার রূপ ধারণ করে এসেছে। তুই একদম ঠিক বলেছিস মালিনী, আমি সত্যিই একটা অতৃপ্ত আত্মা। কিন্তু আমি অন্য কেউ নয়, আমি হরিশ, যাকে তুই আর তোর প্রেমিক মেরে স্টেশনে ফেলে রেখেছিলি 1 বছর আগে। মানে মানে এসব তুমি কি বলছো গো? হ্যাঁ, এসব তুমি কি বলছো? মালিনী, মানে আমাদের মেয়ে মালিনী তোমাকে মেরে ফেলেছে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তোমার বোধহয় কোথাও কোথাও কিছু একটা ভুল হচ্ছে। ভুল? কিছুতেই না, আমি কিছুতেই ভুল বলছি না। মালিনী আমাকে মেরেছে। এরপর 1 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথা রাধাকে বলতে শুরু করে হরিশ। সেদিন ছিল মালিনীর আশীর্বাদের দিন। গ্রামের মোড়ল নারায়ণবাবুর একমাত্র ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল মালিনীর। কিন্তু সেই ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না সে, কারণ শিবু নামের এক ছেলেকে ভালোবাসত মালিনী। আর এই কথাটা সে কয়েকবার তার বাবার কাছেও বলেছিল। শেষ পর্যন্ত কোনোভাবে বিয়েটা আটকাতে পারছিল না সে। তখনই বাড়ি থেকে পালিয়ে যায় মালিনী আর শিবু। সারাদিন খুঁজে খুঁজে বোলপুর স্টেশনে এসে মালিনীকে খুঁজে পায় হরিশ। মালিনী আর শিবু ট্রেনে উঠতে যাবে, এমন সময় তাদের সামনে এসে দাঁড়ায় হরিশ। এ কি, উনি এখানে কি করছে? উনি এখানে কেন এসেছে মালিনী? তুমি কি তোমার বাবাকে বলে এসেছো? না, একদমই না। তুমি আমার কথা বিশ্বাস করো শিবু, আমি তাকে কিছুই বলিনি। তাহলে তিনি কিভাবে আসলেন? আমি কিছুই জানি না শিবু। বেয়াদব মেয়ে, তোকে কতবার বলেছি এই শিবুর সাথে তোর বিয়ে হবে না, তবুও তুই কোন সাহসে এই ছেলের হাত ধরে পালিয়ে এলি? বাবা মায়ের মুখে চুনকালি দেওয়ার আগে তোর একবারও আমাদের কথা মনে পড়ল না? তুমিও তো আমার কথা একবারও শুনলে না বাবা। আমি তো তোমাকে অনেকবার বলেছিলাম যে আমি শিবুকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। শিবু ভালো ছেলে নয়, তোকে আর কতবার বলবো? মালিনী, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোকটার সাথে কথা বলেই যাবে, যে তোমার ভালোবাসা তোমার থেকে দূরে সরিয়ে দিতে চায়, নাকি আমার সাথে যাবে? আমি তোমার সাথে যাব শিবু। তাহলে আর 1 মুহূর্তও দেরি করো না, চলে এসো ট্রেনে। ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দেবে। খবরদার মালিনী, এই ভুল করিস না। শিবুর সাথে যাস না মা, চলে আয়, চলে আয়। এই বলে মালিনীকে বাধা দিতে যাবে, এমন সময় হরিশকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালায় শিবু ও মালিনী। কথাগুলো বলতে বলতেই কেঁদে উঠল হরিশ। হরিশের মুখে কথাগুলো শুনে কাঁদতে শুরু করল রাধা। আর রাধার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মালিনী। বাবার ওপর সেদিন কত বড় অন্যায় করেছিল সে, সেটা সেদিনই বুঝতে পেরেছিল মালিনী। কারণ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তাকে আর বিয়ে করেনি শিবু। 2 দিন বাদে সেই স্টেশনের সামনেই মালিনীকে রেখে চলে গিয়েছিল শিবু। ছি মালিনী, ছি! এতদিন শুনেছি মেয়েরা নাকি বাবার জন্য পারলে জীবনটাও দিয়ে দেয়, আর তুই কি করলি? এখানে তো তুই নিজেই তোর নিজের বাবার জীবন কেড়ে নিলি। কেন করেছিলি মালিনী, কেন করেছিলি? আমি আজ মালিনীর করা সেই অপরাধের শাস্তি দিতেই এখানে ফিরে এসেছি রাধা। এত কিছুর পরও এই মেয়ে শুধরায়নি। দিনের পর দিন সে তোমার সাথে নানান ধরনের অসৎ আচরণ করেই গিয়েছে, আর তাই আজ আমি এসেছি তাকে শেষ করতে। এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়েছিল মালিনী। বাবার মুখে সব কথা শুনে
নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে। হাউ মাউ করে কেঁদে উঠল সে। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারিনি যে এইরকম কিছু হয়ে যাবে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে কিছু করিনি। তোর কোনো ক্ষমা নেই মালিনী। এতদিন ধরে তোর সমস্ত কর্মকাণ্ড দেখেছি আমি। অনেক সুযোগ পেয়েছিস, আর না। আমি এতদিন নিজের মধ্যেই নিজে মরেছি। সব সময় তোমার কথাই আমার মাথার মধ্যে ঘুরতো। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না, তাই তোমার কথাই সবসময় মাথার মধ্যে ঘুরতো আর আমি খিটখিটে হয়ে থাকতাম। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি। তোকে অনেকবার বলেছিলাম মালিনী, শিবু ভালো ছেলে না। শিবু ভালো ছেলে হলে আমি নিশ্চয়ই তোর সাথে তার বিয়ে দিতাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আমি সেই দিনে বুঝতে পেরেছিলাম বাবা, শিবু কতটা খারাপ ছেলে, কিন্তু তখন যে আমার কিছুই করার ছিল না। আমি ভুল না, পাপ করেছি। আমাকে তুমি মারো বাবা, আমাকে তুমি মেরে ফেলো। মালিনীর কথায় ক্ষিপ্ত হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো হরিশ। তার হাত লম্বা করে মালিনীর গলা চেপে ধরতে যাবে, এমন সময় মালিনীর পাশে গিয়ে দাঁড়ালো রাধা। গো, গো, ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। ও ভুল করেছে, সেই ভুলের শাস্তিও পেয়েছে। আর আর এমন কিছু করবে না কখনো। তুমি ওকে ক্ষমা করো গো, তুমি ওকে ক্ষমা করো। আমি তোমার অনেক খারাপ মেয়ে বাবা, তুমি আমাকে ক্ষমা করো না, একদম ক্ষমা করো না তুমি আমায়। আমি খুবই খারাপ। মালিনীর কান্নাকাটি দেখে ধীরে ধীরে শান্ত হয়ে গেল হরিশ। মালিনীকে ক্ষমা করে দিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল সে। তুমি কেন চলে গেলে গো? আমাকে আবারও একা করে দিয়ে তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে? তুমি আমাকে ক্ষমা করে দাও মা, এই সব কিছুই আমার জন্য হয়েছে, সবই আমার দোষ। হরিশ চলে যাওয়ার পরও উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিশের জন্য কান্নাকাটি করতে থাকল রাধা আর মালিনী।